দুটি গ্রাম যেখানকার বেশিরভাগ মানুষই চায়ের বাগান বা টি ফ্যাক্টরিতে কাজ করেন। মনে করা হচ্ছিল যে ওই গ্রামের 4 জন মেয়েকে কয়েকজন ট্রাফিকার ভুলিয়ে ভালিয়ে শহরে চাকচিক্য দেখিয়ে নিজেদের সঙ্গে নিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই মেয়েদের মা বাবা বা এদের পরিবার কষ্টের মধ্যে ছিল। আজ আমরা আপনাদের দেখাচ্ছি সমাজের ঘৃণ্যতম ব্যাধি মানুষ পাচারের ঘটনার দ্বিতীয় ভাগ। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। 2010 সাল, কবিরপুর গ্রামের প্রকাশ ডেকা, অপরাজিতা ডেকা, তাদের মেয়ে অনুশ্রী ডেকা, হরিদেব কালেতা, মৌসুমী কালেতা আর তাদের মেয়ে অঞ্জলি কালেতা, একজন শ্রমিক নকুল গোহেন আর তার মেয়ে রমিতা গোহেন, দেওতা মেধি, অরুণীতি মেধি আর তাদের মেয়ে গুঞ্জন মেধি, আর এদের পাশাপাশি সাবেরা গ্রামের কমলেশ বর্মন, রঞ্জিতা বর্মন আর তাদের মেয়ে পৃথি বর্মন। এরা সবাই কষ্টে সৃষ্টে তাদের দিন চালাচ্ছিল, নিজেদের সামান্য উপার্জন দিয়ে পরিবারের পেট চালাচ্ছিল। এই গ্রামবাসীদের সবসময় 3 জন মানুষের উদ্দেশ্য নিয়ে সন্দেহ ছিল: সুমেন, গৌরব প্রধান আর দিব্যা মিশ্র। এই 3 জনই সবসময় গ্রামের মানুষদের শহরের উন্নত জীবনের স্বপ্ন দেখাতো। সবারই ভয় ছিল যে এরা লোভনীয় স্বপ্ন দেখিয়ে মানুষকে ফাঁসাচ্ছে। সৌমেন হরিদেবকে শহরে নিয়ে যাওয়ার জন্য অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু সফল হয়নি। দিব্যাও নকুল আর আরো অনেককে শহরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। প্রকাশের মেয়ে অনুশ্রী আর দেওতা মেধির মেয়ে গুঞ্জন একসঙ্গে কম্পিউটার শিখত। গৌরব অনুশ্রীকে শহরের ব্যাপারে যা কিছু বলতো সেগুলো ওকে খুবই আকর্ষিত করত। 2010 সেপ্টেম্বরে যেটার ভয় ছিল সেটাই ঘটে যায়। হরিদেব কালেতার মেয়ে অঞ্জলি গায়েব হয়ে যায়। গ্রামে কেউ ওকে অনেকবার সৌমেনের সঙ্গে কথা বলতে দেখেছিল, আর যেদিন ও গায়েব হয় সেদিন সৌমেনও উধাও হয়ে যায়। সবার সৌমেনের উপর সন্দেহ হয়। প্রকাশ, নকুল, দেওতা, অঞ্জলির বাবা হরিদেব সবাই অঞ্জলিকে অনেক খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। অঞ্জলির মা মৌসুমী খুবই কষ্ট পাচ্ছিল। তখনই দিব্যা, যাকে ট্রাফিকার হিসাবে সন্দেহ করা হচ্ছিল, সে গ্রামে ফেরে। সে জানায় যে অঞ্জলির ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু কথা দেয় যে সৌমেন যদি ওকে কোথাও নিয়ে গিয়ে থাকে তাহলে অঞ্জলিকে বাঁচাতে সে সবাইকে সাহায্য করবে। দিব্যা জানায় যে ও এখন দিল্লি থেকে আসছে আর সৌমেন সেখানেই কোনো প্লেসমেন্ট এজেন্সিতে কাজ করে। প্রকাশ সতর্ক করা সত্ত্বেও হরিদেব নিজের মেয়েকে খোঁজার জন্য একাই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। দিল্লির অনেক প্লেসমেন্ট এজেন্সিতে যাওয়ার পরেও হরিদেব মেয়ের খোঁজ পায় না, আর তার টাকাও শেষ হয়ে যায়, তাই তাকে বাড়ি ফিরতে হয়। অঞ্জলির হারিয়ে যাওয়ার 7 মাসের মধ্যেই আরও একটা দুঃখজনক ঘটনা কবিরপুর গ্রামকে নাড়িয়ে দেয়। এবার নকুল গোহেনের মেয়ে রমিতাও উধাও হয়ে যায়। ওকে শেষবার দিব্যার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল, আর তারপর দিব্যাকেও আর গ্রামে দেখা যাচ্ছে না। কিন্তু ও 1 সপ্তাহ পরেই গ্রামে ফেরত চলে আসে। গ্রামবাসীরা ওকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু দিব্যা তাদের জানায় যে বেআইনি কাজকর্ম করে না। সৌমেন আর গৌরবের মতো লোকেদের জন্য তারও বদনাম হচ্ছে। সে কথা দেয় যে রমিতার খোঁজ সে করবে। গ্রামবাসীরা বুঝতে পারে না যে ওকে বিশ্বাস করবে কি করবে না। তার 4 মাস পর প্রকাশ ডেকার মেয়ে অনুশ্রীও গায়েব হয়ে যায়। সেই দিন প্রকাশের কিনে দেওয়া নতুন পোশাক পরেছিল সে, আর বলেছিল সে তার বন্ধু গুঞ্জনের বাড়িতে পড়াশোনা করতে যাচ্ছে। কিন্তু সেটা মিথ্যে ছিল, কারণ গুঞ্জন জানায় যে গুঞ্জনের সঙ্গে অনুশ্রীর এরকম কোনো কথা হয়নি। প্রকাশ আর অপরাজিতাও ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে অনুশ্রীকেও বোকা বানিয়ে ফুসলিয়ে তাকেও সেই জালে ফাঁসানো হয়েছে। পুলিশ বলে যে তারা কোনো সাহায্য করতে পারবে না, কারণ মনে হচ্ছিল যে সে নিজের ইচ্ছাতেই গিয়েছে, আর সবসময় এইভাবে কাউকে খুঁজতে অসুবিধা হয়। এবার গ্রামে 3 জন মেয়ে নিখোঁজ ছিল। 1 মাস পর পাশের সাবেরা গ্রাম থেকে কমলেশ বর্মনের সামনে থেকে কেউ তার মেয়ে পৃথিকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। কমলেশ গাড়ির পিছনে দৌড়তে থাকে, চেঁচাতে থাকে, কিন্তু পৃথি ওই অপরিচিত মানুষদের সঙ্গেই চলে যায়। 4টি মেয়ে অঞ্জলি, রমিতা, অনুশ্রী আর পৃথি মিথ্যে স্বপ্ন আর একটা উন্নত জীবনের আশায় হারিয়ে গেল। এই মেয়েগুলো কোথায় আছে? 2013 নভেম্বরে অঞ্জলির বাবা হরিদেব তার মেয়ে এবং বাকিদের খোঁজার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। একদিন সে দিল্লি থেকে প্রকাশকে ফোন করে জানায় যে সৌমেনের খবর পাওয়া গেছে, কিন্তু সেই দিন রাতেই হরিদেবের দরজায় করাঘাত হয়। এবার তারপর তুমি সকালে এসেছিলে, তোমাকে সৌমেনের ঠিকানা দিয়েছিলাম। আগে হ্যাঁ, সৌমেনকে বলেছি তুমি ওকে খুঁজছো, ও এখানে দেখা করতে এসেছে। সৌমেন কোথায়? আমার মেয়ে কোথায়? বাকি মেয়েরা কি হলো বল? প্রকাশদা, 1 সপ্তাহ হয়ে গেল, হরিদার ফোন এলো না এখনো। ও তো আমাকে বলেছিল যে
সোমেনের সাথে দেখা করার পরেই ফোন করবে। এদিকে বাচ্চাদেরও কোনো খোঁজ পেলাম না, তার উপরে আবার হরিদারও কোনো খোঁজ নেই। শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা যে ও যেন ঠিকঠাক করে ঘরে ফিরে আসে। গৌরব আর দিব্যাকেও দেখা যাচ্ছে না, ওরা নিশ্চয়ই সোমেনের সাথে আছে। শুধু আমাদের গ্রামেই নয়, এমনকি পাশের গ্রামেও নয়, আশপাশের 3-4টে গ্রামের মেয়েদেরও পাওয়া যাচ্ছে না। সময় কাটতে থাকে, কিন্তু অঞ্জলির বাবা হরিদেব কারিতা যে দিল্লি গিয়েছিল তার কোনো খোঁজ নেই। পরিস্থিতি খুবই হতাশাজনক ছিল। নিজের সন্তানের হারিয়ে যাওয়া কোনো মা বাবার পক্ষেই ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। তারা যে কোনো মূল্যে তাদের খুঁজে পেতে চান, কিন্তু এখানে তো কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। আশার সব আলো নিভে যাচ্ছিল, ভরসার সব অলিগলি বন্ধ হয়ে যাচ্ছিল। দাদা, 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 ড্রাইভার দাদা, দাদা এখানে বাসটা থামান, আমাকে নামতে হবে। শয়তান, বল 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 আমার মেয়ে কোথায় আছে? নাহলে মেয়েই ফেলবো তোকে। আরে আরে দাদা, কি করছেন? কি করছেন? কেউ সামনে আসবে না, মাথা ফাটিয়ে দেবো। অনেকদিন পরে কে পেয়েছি। এই বল, মেয়ে কোথায় বল। বলছি সত্যি কথা বল, নাহলে গলা টিপে দেবো তোর। বলছি বল, বলছি হরি তোর সাথে দেখা করতে গিয়েছিল, বল ও কোথায় আছে? ছাড়ো আমাকে। বল বল বল। আমি জানি না বাকিরা কোথায়, শুধু এটা জানি অনু কোথায় আছে। বল অনু কোথায়? আমি ওকে নিয়ে যাইনি, গৌরব নিয়ে গেছিল ওকে। কোথায় নিয়ে গেছিস ওকে? এখন কোথায় আছে? দিল্লিতে নিরালা প্লেসমেন্ট সার্ভিস, ওখানে দেখেছিলাম। ওখান থেকে পুরোহিত সার্ভিস এজেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওর নাম্বার দে আমাকে, ওর নাম্বার দে। আমার মোবাইলে আছে, আমাকে একটু উঠতে দে নাম্বার। দেখো। হ্যাঁ বল। 4-4-4-6-7 বল। এই সময় মেয়ে কোথায় আছে বল। ও রতন অরোরা নামে একটা লোকের কাছে কাজ করে। ওর নাম্বার বল, নাম্বার দে। বলছি 4-4-4-6-7-9-8। ওকে ওকে ফোন কর, ফোন কর ওকে। আমার মোবাইলে না পয়সা নেই। কর ফোন কর, কর ফোন কর। হ্যালো রতন, আমি সৌমেন বলছি। অনুর সাথে কথা বলবো। অনু, বাবার সাথে কথা বল। হ্যালো অনুমা, অনুমা। দাদা পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। কি হলো দাদা, ফোনটা কি কেউ ধরছে না? বলছে যে নাম্বারটা বন্ধ আছে। আচ্ছা, সৌমেন কি করেছে? আপনাকে তো এখানকার মনে হচ্ছে না। দেখো, তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেটা কাজ করছে না। সৌমেন তোমাকে বোকা বানিয়েছে। হতে পারে যে দুটো নাম বলেছে সেটা নাও হতে পারে, আর যে ব্যক্তির নাম বলেছে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু ও আমাকে বলেছিল স্যার যে ও আমার মেয়ের খোঁজ জানে। আমার তো মনে হয় বাকি সব মেয়েদের খোঁজও জানে যে তারা কোথায় আছে, আর হরি কোথায় আছে সেটাও জানে। দেখো, আমার তা মনে হয় না।
তবে তুমি যখন বলছো আমি নয়নপুর পুলিশ স্টেশনে সৌমিনের খোঁজ করতে বলবো, ঠিক আছে? পুলিশ আমাদের কোনো সাহায্যই করবে না। নয়নপুরেও অনেক মেয়ে নিখোঁজ। ওই সৌমেন নিশ্চয়ই ওখানে আরো বাচ্চাদের তুলতে গেছে। আমার মনে হচ্ছে আমাদের সবার মিলে ওকে খোঁজা উচিত, আর পাশের গ্রামের লোকেদেরও সাহায্য নেওয়া উচিত। আর আমার গ্রামের লোকেরা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। আর হ্যাঁ, একবার আমাদের নয়নপুরের লোকেদের সঙ্গে কথা বলতে হবে, কি বলো? হ্যাঁ, সেটাই ভালো হবে। এসো, চলো চলো। চলো চলো। আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। সোমেনকে পালাতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছিলাম না নিজের মুখটা খুলবি না। আবার যদি তুই কিছু বলেছিস তাহলে পাটা পুড়িয়ে দেবো তোর একেবারে, বুঝেছিস? তোল নিজের মালপত্র, যা যা গিয়ে নিজের মালপত্র তোল। সময় কেটে গেল, কিন্তু না হারিয়ে যাওয়া মেয়েদের কোনো খবর পাওয়া গেল, না তাদের খুঁজতে যাওয়া হরিদেবের। এরকম মনে হচ্ছিল যেন মেয়েগুলো সারা জীবনের জন্য হারিয়ে গেছে। কিন্তু তখনই একটা আশার আলো দেখা গেল। একটা সংস্থা যারা শিশুশ্রম আর জোর করে দেহ ব্যবসায় লাগিয়ে দেওয়া বাচ্চাদের মুক্ত করার কাজ করে, একটা এনজিও যারা মানব পাচারের বিরুদ্ধে লড়ছিল, তারা উত্তরপ্রদেশে গোলাম মজুরিতে ফেঁসে থাকা কয়েকটি শিশুর খবর পায়। হ্যাঁ, ওই 6 থেকে 7টা বাচ্চা হবে। প্রিয়া, তুমি চেক করেছিলে তো যে ওদের সঙ্গে ওদের ফ্যামিলি নেই? হ্যাঁ বিষ্ণু, আমি চেক করেছি। বাচ্চাগুলোর বাবা মা ওদের সাথে থাকে না। ওই ঠিকাদারটা ওদেরকে একটা ছোট্ট ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমি ওই কনস্ট্রাকশন সাইটটায় গেছিলাম ফ্ল্যাট কেনার বাহানায়। ওখানে কিছু বাচ্চার সাথে কথা হলো আমার।
বাচ্চাগুলো তো এটাও জানে না যে এখন ওরা কোথায় রয়েছে। ঠিক আছে প্রিয়া, তুমি একটা কাজ করো, আজকে ওখানেই থেকে যাও। আমরা এই দিল্লিতে একটা টিম তৈরি করছি, আর আজ রাতেই ওখানের জন্য বেরিয়ে যাব। হ্যাঁ ওকে ঠিক আছে। হাকিমপুর থানা এলাকার একজন পিএসআই কে আমি চিনি। তাহলে আমরা অনেক সুবিধাই পাবো। হ্যাঁ, অনিতা তুমি চাইল্ড কেয়ার কমিটিকে ইনফর্ম করো। আমার ওদের লখনৌ অফিসের সঙ্গে কথা হচ্ছে, আমাদের টিম সকালে হাকিমপুরে পৌঁছলেই ওদেরকে জানিয়ে দেবো। চাইল্ড কেয়ার কমিটি লখনৌ থেকে হাকিমপুর পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। ওদেরকে তুমি 2 ঘন্টা আগে জানিয়ে দিও। ওকে। বিষ্ণু, তুমি সিদ্ধার্থ আর গগনকে নিজের সঙ্গে নাও। প্রিয়া তো আগে থেকেই ওখানে আছে। অনিতা তুমি পুলিশ আর চাইল্ড কেয়ার কমিটির সঙ্গে কোঅর্ডিনেট করো। ওকে। তোমার কি মনে হয় বাচ্চাদের কি আমাদের দিল্লিতে আনা উচিত? বিষ্ণু, আমার মনে হয় যে এটা বাচ্চাগুলোর জন্য সবথেকে সেফ অপশন। আমি এখানকার চাইল্ড কেয়ার কমিটির সঙ্গে কোঅর্ডিনেট করে নেব, আর তারপর আমরা ওই বাচ্চাগুলোর বাবা মাকে খোঁজার চেষ্টা করব। অল দ্য বেস্ট গাইস। আমরা সকাল 7:30টার মধ্যে হাকিমপুর পৌঁছে যাব, আর রেডের টাইম প্রিয়া কোঅর্ডিনেট করে নেবে। ওখানে কাজটা 8:30টার সময় শুরু হয়, আমি ওখানে 8টার সময় পৌঁছে যাব। ম্যাডাম, কনস্ট্রাকশন সাইটে রেড আছে। আই এম সরি আপনাকে এত সকাল সকাল ফোন করলাম। অ্যাকচুয়ালি রেডের সময় সকাল 9টায় ফিক্স হয়েছে, তো আমার মনে হলো আপনাকে তাড়াতাড়ি জানিয়ে দিই যাতে আপনি তৈরি হওয়ার সময় পান। এটুকু তো বলুন যে রেডটা আমরা কোথায় প্ল্যান করছি। স্যার, বিষ্ণু আপনাকে ফোন করে রেডের জায়গাটা বলে দেবে, তবে সেটা আমাদের 9টার সময় করতে হবে। প্লিজ বি রেডি স্যার। তাহলে এখন আপনি আমার থেকেও লুকোচ্ছেন? স্যার, এটা 6-7টা বাচ্চার সেফটির প্রশ্ন, একটু তো সাবধান হতেই হবে। তবে আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন। গগন, চাইল্ড কেয়ার কমিটি আর পুলিশকে এবার লোকেশন বলে দাও। চলো। কি হয়েছে স্যার? কি ব্যাপার? এখানে বাচ্চাদেরকে দিয়ে কনস্ট্রাকশনে কাজ করানো হচ্ছে। কি হয়েছে স্যার? কোনো সমস্যা হয়েছে? এখানে বাচ্চাদের দিয়ে কাজ করানো হচ্ছে? হ্যাঁ স্যার, বাচ্চার মা বাবারাই এখানে কাজের জন্য রেখে গেছে। এখানে কারোকে জোর করে কাজ করায় না স্যার। আচ্ছা, ওই দেখো ওখানে রয়েছে। হ্যাঁ চলো, সবাইকে এক জায়গায় করো। চলো বাবু, ছাড়ো সব, কাউকে এটা করতে হবে। চলো ও চলে এসো। এসো। ছাড়ো বাবু, রাখো রাখো। চলো চলো রাখো। চলো ওখান থেকে। চলো চলো সবাই, চলো এসো। চলো 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 চলো, চলো। হ্যাঁ চলো এখান থেকে। চলো 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 চলো, লেটস গো। চলো 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 তাড়াতাড়ি। চলো চলো। বাবু চলো, তুমিও চলো। চলো এসো, চলো আমার সঙ্গে। বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না।
আমরা সবাই এখানে তোমাদের বাঁচাতে এসেছি। আমরা জানতে পেরে গেছি যে তোমাদেরকে দিয়ে এখানে জোর করে কাজ করানো হচ্ছে। তোমাদের মা বাবার কাছে তোমাদের নিয়ে যাব। নিজেদের বাবা মার কাছে যেতে চাও তো? হুম? আমি যদি ব্যাপারটা একটু আঁচ করতে পারতাম তাহলে এখানে কাউকেই কাজে রাখতাম না, বিশ্বাস করুন স্যার। সেটা তো আমরা তখনই বুঝতে পারবো যখন কমলেশের কাছে নিয়ে যাবে। মালিক, কমল তো এখান থেকে পালিয়ে গেছে। স্যার, এই সেই কমল যে বাচ্চাদের আমার কাছে এনেছে। ওই বলেছে বাচ্চার মা বাবারা খুব গরিব, তাই ওদের সাহায্য করতে চাইছে। এতে নতুন কিছু নেই যে কোনো ট্রাফিকার এরকম গল্প বলবে। যাই হোক, আপনারা কমলকে তাড়াতাড়ি খুঁজুন, নইলে ও অন্য কোনো জায়গায় গিয়ে অন্য বাচ্চাদেরও জীবনটা শেষ করে দেবে। আমি এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলার পর চাইল্ড কেয়ার কমিটির পারমিশন নিয়ে এদেরকে আমি দিল্লি নিয়ে যাব। চলো বাচ্চারা, চলো, যাও যাও, বসো, চলো চলো, উঠো। বলুন। কমলেশ বর্মা? হ্যাঁ আমি। প্রীতি কি আপনারই মেয়ে? হ্যাঁ। কোথায় ও? প্রীতি যে আপনার মেয়ে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো সার্টিফিকেট, ছবি বা অন্য কিছু? হ্যাঁ, ও আমারই মেয়ে। দিচ্ছি। কোথায় ও? এই সমস্ত প্রমাণ নিয়ে আপনাকে আমার সাথে যেতে হবে। আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন হবে। ওরা তো বলেছিল শহরে গেলে আমার জীবন আরো সুন্দর হবে, আমি অনেক টাকা পাবো আর মা বাবাকে সাহায্য করতে পারবো। বাবু, ওরা সব সময় ওরম করে। প্রথমে তোমাদের মতো বাচ্চাদের ফাঁসায়, তারপরে শহরে নিয়ে গিয়ে কাজ করায়। আচ্ছা আমাকে বলো, তোমায় এখানে কে আনলো? তারা কি তোমার গ্রামের লোক? না, ওরা আমার গ্রামের লোক ছিল না। তৈরি আছো? হ্যাঁ, গুছিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি চলো তাহলে। হ্যাঁ। বাবা খুব চিৎকার করছিল, কিন্তু আমি শুনিনি। ভেবেছিলাম ভালো কাজ করতে যাচ্ছি, আর ভেবেছিলাম ওখানে গিয়ে আমি সাহায্য করতে পারবো। বাবু চলো চলো, কান্না বন্ধ করো। তোমার বাবাকে বলে দিয়েছি, উনি আসছেন পরশুদিন তোমাকে নিতে। কান্না বন্ধ করো। যারা ফুসলিয়ে নিয়ে গিয়েছিল পৃথি তাদের চিনত না, তারা ওর গ্রামে ছিল না। দিব্যা, সোমেন আর গৌরবের মতো ট্রাফিকাররা যখন লোকেদের নজরে পড়ে যায় তখন তারা অন্যভাবে কাজ করে। তারা সরল শিশু, মহিলা, পুরুষ সবাইকে বোকা বানানোর জন্যে নতুন লোকেদের কাজে লাগায়, যারা নতুন লোকেদের রঙিন স্বপ্ন দেখায় আর তারপর শহরে নিয়ে গিয়ে তাদের কাজে লাগিয়ে দেয়। শহরে এদের রোজগারের টাকা ট্রাফিকাররা নিজেরাই হজম করে নেয়, আর এরা শহরের এক কোণে কোনোভাবে জীবন কাটাতে বাধ্য হয়ে পড়ে। নিখোঁজ মেয়েদের মধ্যে একজনকে পাওয়া গিয়েছিল। তাকে খুঁজে পাওয়া কি অন্যদের খুঁজে পেতে আদৌ কোনো সাহায্য করবে? আপনারা আমার মেয়েকে উদ্ধার করেছেন, অনেক অনেক ধন্যবাদ সাহেব। নয়তো আমরা এটা ভেবে ভেবেই পাগল হয়ে গিয়েছিলাম যে ও চলে কেন গিয়েছিল। এতে ওর কোনো দোষ নেই। এরা এভাবেই সরল বাচ্চাগুলোকে ফাঁসায়। পাশের গ্রামের অনেক মেয়ে এখনো নিখোঁজ রয়েছে, ওদেরকে হয়তো এইভাবেই ফাঁসানো হয়েছে। ওরাও খুব কষ্টে রয়েছে সাহেব। গ্রামের একজন লোক হরিদেব, ওনার মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও গত মাসে দিল্লিও এসেছিল নিজের মেয়েকে খুঁজতে। এখন তো ওরই কোনো খোঁজ নেই সাহেব। এটা
কোন গ্রাম? আমার পাশেরই গ্রাম কবিরপুর। ওদেরকে একটু সাহায্য করুন সাহেব। ঠিক আছে। আচ্ছা, ওকে নিয়ে যাওয়ার জন্য কিছু ফর্মালিটি বাকি আছে, ওগুলো করে নিতে হবে। ও বলল যে অনেকগুলো মেয়ে। তোমার কি মনে হয়? হতে পারে এই মেয়েগুলোকে আমরা রেগুলার রেস্কিউ অপারেশনের মধ্যে দিয়ে পেয়ে যাব, অথবা মেয়েগুলোকে খোঁজার জন্য আর একটা নতুন রেস্কিউ অপারেশন স্টার্ট করতে হবে। তার জন্য আমাদের কবিরপুর যেতে হবে, একটা নতুন টিম তৈরি করতে হবে, ওখানকার সমস্ত ডিটেলস জানতে হবে, তারপরেই ওই মেয়েগুলোর খোঁজ শুরু করা যাবে। তাহলে ঠিক আছে, আমরা এইরকমই করি। রতন আরোরার নাম্বারটা ডিসকানেক্টেড। বল এই সময় মেয়ে কোথায় আছে বল। ও রতন অরোরা নামে একটা লোকের কাছে কাজ করে নিরালা আর পুরোহিত প্লেসমেন্ট সার্ভিসের নাম্বারটাও ডিসকানেক্টেড। দিল্লিতে। নিরালা প্লেসমেন্ট সার্ভিস, ওখানে দেখেছিলাম, ওখান থেকে পুরোহিত সার্ভিস এজেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও আমার বোকামির কারণে পালিয়ে গেছে। এই সৌমেন, গৌরব, দিব্যা তারপরে আর গ্রামে আসেনি? দিব্যার বাড়ি এইখানে, ওর ওপর আমরা সবসময় নজর রাখছি। প্রীতিকে আমরা উত্তরপ্রদেশের হাকিমপুরে পেয়েছি। যারা এই ধরনের ট্রাফিকিং পাচার করে থাকে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ আছে, যদিও তারা আলাদা আলাদা জায়গা থেকে কাজ করে তাও। আর এই লোকগুলো নিজেদের শিকারকে বেশি দিন একই জায়গায় রাখে না, যাতে লোকে বুঝতে না পারে যে ওরা ঠিক কোথায় আছে। আমার মনে হয় এই অঞ্জলি, অনুশ্রী আর রমিতা ওদের তিনজনকে দিল্লি ছাড়াও আর অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। কেননা হরিদেব বলেছিল যে সৌমেনের খোঁজ পাওয়া গেছে, আর তারপর প্রকাশও সৌমেনের মুখোমুখি হয়েছে। নিশ্চয়ই এই মেয়েগুলোর জায়গা বদলানো হয়েছে। আর এই ট্রাফিকার একটা লম্বা চেন হিসেবে কাজ করে। যে লোকটা শিকারকে শহরে নিয়ে যায় সে দ্বিতীয় জনের হাতে তুলে দেয়, আর ওই দ্বিতীয় ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে ওই শিকারকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়। আমরা কি আমাদের মেয়েদেরকে কখনো ফিরে পাবো না? মৌসুমীর তো প্রথমে মেয়ে গেল, এখন স্বামীও। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার মেয়েকে কেউ এইভাবে লোভ দেখিয়ে ফাঁসিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, আমরা বাচ্চাগুলোকে বাঁচাই, তারপর তাদের মা বাবাকে খুঁজে বের করি, আর সেই বাচ্চাগুলোকে তাদের বাড়িতে ফিরিয়ে দিই। এবার আমরা আপনাদের বাচ্চাদের খোঁজ শুরু করব। আর আমরা জানি না এই কাজটা করতে আমাদের কত সময় লাগবে। হতে পারে আমরা তাড়াতাড়ি ওদের পেয়ে গেলাম, বা একটু সময়ও লাগতে পারে। আমরা হার মানছি না, আর আপনারাও ধৈর্য হারাবেন না। নিরালা প্লেসমেন্ট সার্ভিসেস, পুরোহিত প্লেসমেন্ট সার্ভিসেস। ও নিজেকে বাঁচাতে মিথ্যে বলেছে হয়তো। সোমেন একজন ট্রাফিকার, ও এর থেকে আর কি সত্যি বলবে? ইনফ্যাক্ট ও সমস্ত ভুল নাম্বার দিয়েছে, আর ওই সব নাম্বার ডিসকানেক্টেড আসছে। দেখো, মানছি নাম্বারটা ডিসকানেক্ট দিয়েছে, কিন্তু এমন হতে পারে নাম্বারটা কখনো চালু ছিল, বা হয়তো এজেন্সিগুলো কাজ করতো। পসিবল। দিল্লিতে এরকম অনেক ভুয়ো প্লেসমেন্ট এজেন্সি আছে যেগুলো ট্রাফিকিং নেটওয়ার্কের অংশ। পুলিশের নজর এড়ানোর জন্য সমস্ত এজেন্সিস প্রত্যেক ৩-৬ মাসের মধ্যে নিজেদের নাম, নাম্বার, ঠিকানা এই সব কটা জিনিস পাল্টাতে থাকে। সিদ্ধার্থ, গগন, তোমরা দুজনে এই নিরালা আর পুরোহিত এজেন্সিকে ট্র্যাক করার চেষ্টা করো, আর ওদের ডিটেলস বের করো। খোঁজ নাও যে এই এজেন্সিগুলো আদৌ ছিল নাকি ছিল না, আর যদি থেকে থাকে তাহলে কারা চালায়, আর এখন এই এজেন্সিগুলো কার নামে অপারেট হচ্ছে। হতে পারে যে রতন অরোরা এদেরই গ্রুপের কেউ একজন, কিংবা কোনো এমপ্লয়ারও হতে পারেন। ওনার নম্বরটা ডিসকানেক্টেড হলেও এখনো পর্যন্ত ভ্যালিড।
ভাইটাল নেটওয়ার্ক। ভাইটাল নেটওয়ার্ক, আমি ওটার ডিটেলসটা বের করছি। গুড, চলো তাহলে কাজ শুরু করা যাক। একটার নাম নিরালা আর একটার নাম হলো পুরোহিত, কোনো খাস এলাকা? কিন্তু ওদের ফোন নাম্বারগুলো আছে, এখন বন্ধ আছে। ঠিক আছে, ট্রাই করছি। ব্যাপারটা বেশ কঠিন, তবু চেষ্টা করে দেখছি। রতন আরোরা, নাম্বার হলো 4446787898। কিন্তু এর জন্য পুলিশের পারমিশন লাগবে। স্যার, স্যার আমরা অনেক দিন ধরেই অ্যান্টি ট্রাফিকিং অপারেশনস করছি। এই মুহূর্তে আমরা একটা মেয়েকে খুঁজছি যে অনেক দিন ধরে মিসিং। হতে পারে এই নাম্বারটার মাধ্যমে আমরা কিছু জানতে পারি। হতে পারে এর মাধ্যমে আসামের অনেক ছোট ছোট গ্রাম থেকে আমরা হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে বাঁচাতে পারি। ওকে, আমাকে একটু সময় দিন, একবার আমি আমার জেনারেল ম্যানেজার আর টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলি। ওকে স্যার, থ্যাংক ইউ। না প্রকাশ বাবু, এখনো কিচ্ছু খোঁজ পাইনি। আমরা তো কাজ শুরু করে দিয়েছি। আমাদের বিশ্বাস আপনারা বাচ্চাদের ফিরিয়ে আনবেন। দেখুন, আমরা পুরো চেষ্টা করছি, যা করতে পারবো করব। হ্যাঁ, আমি সৌমেনকে চিনি, এখনো এখানে থাকে না। দিব্যার গৌরবে কোনো খবর জানো? হ্যাঁ, এদেরও নাম শুনেছি। তাহলে তো তুমি ওদের নেটওয়ার্ক, ওদের প্লেসমেন্ট এজেন্সি কিছু জানো নিশ্চয়ই। এসব তো জানি না, তবে ওরা লোকেদের এখানে নিয়ে আসে আর বিক্রি করে দেয়। আমি যতটুকু জানি এরা আলাদা আলাদা এজেন্সির মাধ্যমে এই কাজটা করে, আর সবার খোঁজ রাখা তো মুশকিলের ব্যাপার। আমার নিরালা আর পুরোহিত সার্ভিসেস, এই দুটোই ঠিকুচুকুষ্টি লাগবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ কপিল বল। মেয়েদেরকে জিবি রোডে তো নিয়ে আসা হয়নি, পাক্কা অন্য কোথাও নিয়ে গেছে? কোনো ইনফরমেশন নেই, তবে পুরোহিত সার্ভিসের খবর পাওয়া গেছে। এর আগে জগৎগঞ্জ এলাকার কোথাও একটা ছিল এটা। এখনকার নাম আর অ্যাড্রেস? তারপরে তো এরা 3 বার নাম, ঠিকানা আর নাম্বার বদলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এখন কি আছে? SRVK সার্ভিসেস। নাম আর অ্যাড্রেসটা বল তাহলে। স্যার, এই নিরাল প্লেসমেন্ট সার্ভিসেস এখন MG প্লেসমেন্ট সার্ভিসেস হয়ে গেছে, আর এটা হাসানপুরি এলাকায়। ভেরি গুড, পুরোহিত সার্ভিসেসের সম্পর্কে আমরা আগেই জেনে গেছি। এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাডাম। এটা আপনার প্লেসমেন্ট এজেন্সি? হ্যাঁ হ্যাঁ, বসুন। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন? আপনার কি বাড়িতে কাজের লোক দরকার? হ্যাঁ, আপনি রেটস বলবেন? আপনি যে নাম্বারটা দিয়েছিলেন 4446787898, এটা রতন আরোরার নামে রেজিস্টার্ড ছিল, কিন্তু এটাকে ডিসকানেক্ট করে দিয়েছেন। কোনো অ্যাড্রেস তো নিশ্চয়ই হবে আপনার রেকর্ডে। হ্যাঁ, ওনার অ্যাড্রেস আর অল্টারনেট নাম্বারও আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
রতন আরোরা 11 মদনপুর। আমি ওখানেই যাচ্ছি। একা যাবে না, একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ওকে। বলুন। আমরা রতন আরোরার সঙ্গে দেখা করতে চাই। রতন অরোরা? ও আগে পরিবারের সঙ্গে এখানেই থাকতো, 1 বছর হয়েছে এখান থেকে চলে গেছে। আপনি কি জানেন যে উনি কোথায় গেছেন? না, সেটা বলতে পারবো না। যদি আমরা ল্যান্ডলর্ডের কাছে যাই তাহলে তো সন্দেহ করতে পারে। আমার কাছে একটা অল্টারনেট নাম্বার আছে। কি নাম্বার? 444675432। ট্রাই করো এটা। হ্যালো। হ্যালো স্যার, আমি মিস্টার রতনের সাথে কথা বলছি। হ্যাঁ বলছি। আমি এইচকেবি ব্যাংক থেকে বলছি। অ্যাকচুয়ালি স্যার আমরা আজকে রেকর্ড আপডেট করছি। স্যার আমাদের কাছে আপনার পুরনো অ্যাড্রেসটা আছে 11 মদনপুর, আর আপনার পুরনো নাম্বারটা হলো 444678798। কিন্তু হয়তো আপনার নাম আর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কিন্তু আমার ওই ব্যাংকে তো কোনো অ্যাকাউন্ট নেই। স্যার অ্যাকচুয়ালি আমরা অনেক ভালো ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এসেছি। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে পার্সোনালি আপনার সাথে মিট করে এই ক্রেডিট কার্ডের ব্যাপারে বলতে পারি। স্যার আপনার বেশি টাইম আমরা নষ্ট করব না, কথা দিচ্ছি। আই এম সরি, আই এম নট ইন্টারেস্টেড। হ্যালো। হ্যাঁ, থ্যাংক গড নাম্বারটাও কাজ করছে, আর এটাও উনারই। কথা বলে তো মনে হলো লোকটা ঠিকঠাক। তাহলে ইনি হয়তো সহকর্মী নয়, এমপ্লয়ার হবে। তার মানে সোমের নাম আর নাম্বার তো ঠিকই বলেছিল। হতে পারে যে সৌমেন আমাদের রতন আরোরার নাম আর নাম্বার এমনিই দিয়ে দিয়েছে। হয়তো ও ওই প্লেসমেন্ট এজেন্সিতে অন্য কোনো কাজে গিয়েছিল। আর সৌমেন প্রকাশবাবুকে যে নিরালা প্লেসমেন্ট সার্ভিসেস আর পুরোহিত প্লেসমেন্ট সার্ভিসেসের কথা বলেছিল, তার খোঁজও পাওয়া গেছে। এখন সেটা এসআরভিকে প্লেসমেন্ট সার্ভিসেস আর এমজি সার্ভিসেসের নামে চলছে। SRVK প্লেসমেন্ট এজেন্সির জীবন কুমার আর এমজি প্লেসমেন্ট সার্ভিসকে ধীরজ কুমার চালায়। এদের নেটওয়ার্ক আছে আর ট্রাফিকারদের সঙ্গে লিঙ্কও আছে। আজ 6ই মে, একটা রেড প্ল্যান করতে হবে। এই দুটো প্লেসমেন্ট এজেন্সির ওপরেই আমাদের খুব সতর্ক নজর রাখতে হবে, আর এই রতনবাবুর ওপরেও। আর আমাদের এই কাজটা খুব আচমকা করতে হবে, যাতে এরা সামলানোর কোনো সুযোগ না পায়। ও একদম ঠিকই বলছে। যা করতে হবে খুবই সাবধানতার সাথে আর আচমকা করতে হবে, যাতে কেউ না রিয়্যাক্ট করার সময় পায়। আমরা এই প্ল্যানটার মধ্যে বাচ্চাদের বাবা মাকেও সামিল করতে পারি। ওনাদের সাথে নিয়ে আমরা একটা বড়সড় শোরগোল করতে পারি। আই থিঙ্ক ভালো আইডিয়া। তো আমরা 12ই মে প্ল্যানটা করি। ততদিনে বাচ্চাদের বাবা মায়েরাও এখানে পৌঁছে যাবেন। আমি ফোনে কথা বলে নিচ্ছি। হ্যালো প্রকাশবাবু, আমি প্রিয়া বলছি। আগে নমস্কার ম্যাডাম। আপনি আর নকুলবাবু কি দিল্লি আসতে পারবেন? আপনারা কি ওদের খোঁজ পেয়েছেন ম্যাডাম? না, এখন অবধি তো না, কিন্তু আমরা কিছু ক্লু পেয়েছি। আসলে আমরা একটা অপারেশন করতে চাই। মানে আমরা চাইছি যে আপনারা সবাই এখানে আসুন আর আমরা একসাথে বাচ্চাদের বাঁচাই। ঠিক আছে ম্যাডাম, তাহলে কালই আমরা এখান থেকে রওনা হব। প্রকাশবাবু, যে করে হোক আপনাকে 11ই মের মধ্যে দিল্লিতে আসতেই হবে। আপনি যদি পরশু দিন 8 তারিখে গুয়াহাটি থেকে ট্রেন ধরেন তো আপনি ঠিক সময় দিল্লি পৌঁছে যাবেন। ঠিক আছে ম্যাডাম, আমরা পরশু এখান থেকে রওনা দেব। আপনি যখনই দিল্লি পৌঁছবেন অবশ্যই একটা ফোন করবেন। হ্যাঁ। ওনারা বলছিলেন যে কিছু খবর পেয়েছেন, মেয়েদের হয়তো পাওয়া যেতে পারে। নিশ্চয়ই ওরা কোনো খবর পেয়েছে, সেই জন্যই তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। ওর ব্যাপারে কিছু বলেছে? না, সেরকম তো কিছু বললো না, শুধু আমাদের ডেকে পাঠালো। এনাকে আর নকুলদাকে দুজনকেই ডেকেছে, এর মানে নিশ্চয়ই কোনো খবর আছে।
আশার কিরণ স্পষ্ট হচ্ছিল। এনজিওর কাছে লিড ছিল, সূত্র ছিল, আর নিখুঁত প্ল্যানিং এর মাধ্যমে এরা এইসব সূত্রকে কাজে লাগিয়ে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছিল। সেই জন্য তাদের মা বাবাকে দিল্লিতে ডাকা হয়। খুবই সম্ভাবনা আছে যে এই মেয়েগুলিকে প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় পাচারের জন্য অনেক রাস্তা ব্যবহার করা হয়, আর এগুলো সবই একটা জায়গাতে এসে শেষ হয়ে যায় না। ট্রাফিকার সোমেন যেই রতন অরোরা সম্পর্কে বলেছিল, এনজিও অনুসন্ধান করে সেখানে পৌঁছে যায়। কিন্তু রতন অরোরার এই পাচারের সঙ্গে কি যোগাযোগ ছিল? এটা কি সঠিক লিড ছিল, নাকি সোমেনই তাদের পথভ্রষ্ট করছিল? এনজিওর মাধ্যমে শিশু শ্রমিকদের ছাড়ানোর এই প্রচেষ্টায় একটি হারিয়ে যাওয়া মেয়ে পৃথি বর্মনের খোঁজ পাওয়া যায়, আর তার মাধ্যমেই বাকি নিরুদ্দেশ হওয়া মেয়েদেরও বাঁচানোর রাস্তার সামনে দেখা যাচ্ছিল। অঞ্জলি কালেতা, রমিতা গোহেন আর অনুশ্রী ডেকাকে কি বাঁচানো যাবে? এই প্রচেষ্টার তৃতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.